তো আমরা শুরু করতে চলেছি আজকের আমাদের ডিফারেন্সিয়েশনের উপর 4th ক্লাস। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছিস? আমার আওয়াজ ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, গুড। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রবলেমস এর উপর। ঠিক আছে, এর আগে ডিফারেন্সিয়েশন থেকে কি কি কোশ্চেন এসেছিল এর আগের ক্লাসগুলোতে, ঠিক আছে, মানে আগের যে গত 2015 থেকে শুরু করে 2023 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে ক্লাস 11-এর, সেই পরীক্ষাগুলোতে ডিফারেন্সিয়েশন থেকে ইন পার্টিকুলারলি কি কি কোশ্চেন এসেছিল তার উপর আজকের ক্লাসটা। এটা দুদিন ধরে এই ক্লাসটা চলবে। ঠিক আছে, দুদিনের একটা সেশন স্টার্ট করতে যাচ্ছি, যে দুদিনের মধ্যে আমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে নিয়ে ডিসকাস করব। আজকে হয়তো 6 থেকে 7টা প্রবলেমের মতন হবে, নেক্সট দিনও 6 থেকে 7টা প্রবলেম হবে, এভাবে আমি টোটাল প্রবলেম গুলোকে কভার করব। বাট প্রবলেম স্টার্ট করার আগে ওই একই, আমরা ফর্মুলাগুলোকে একবার রিভাইজ দিয়ে নিই, একবার ফর্মুলাগুলোকে রিভিশন দিই, রিভিশন দিয়ে দেন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। তো শুরু করতে চলেছি আজকের ক্লাস। ফার্স্ট অফ অল আমরা দেখেছি ডিফারেন্সিয়েশনের মধ্যে যে এখানে আইদার সংজ্ঞার সাহায্যে অথবা ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের থ্রু, ঠিক আছে, আইদার সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে অথবা ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের থ্রু, মানে আগে থেকেই আমরা কিছু অপেক্ষকের ডেরিভেটিভ মনে রাখবো এবং সেই অপেক্ষকগুলোর ডেরিভেটিভগুলোর সাহায্যে কিছু কমপ্লিকেটেড ফাংশন বা নতুন কোনো অপেক্ষকের ডেরিভেটিভ আমরা বের করব। ঠিক আছে, এই দুই ধরনের কাজ এখানে থেকে থাকে, বেসিক্যালি এই দুই ধরনেরই কাজ থাকে। তো এখানে ফার্স্ট অফ অল যে সংজ্ঞাগুলো ছিল সেগুলোকে একবার রিভাইজ দেওয়া যাক। যে আমরা দেখেছি এখানে সংজ্ঞার মধ্যে দুটো ক্যাটাগরি আছে। এক, যে আমাদেরকে কোনো পার্টিকুলার পয়েন্টের উল্লেখ আছে কি নেই এই ব্যাপারটা লক্ষ্য করতে হবে। যদি কোনো পার্টিকুলার পয়েন্টের উল্লেখ না থাকে, যদি বলে যে না একটা ফাংশন দেওয়া আছে এবং সেই ফাংশনের ডেরিভেটিভটা জাস্ট ক্যালকুলেট করো, তাহলে আমরা প্রথম যে ডেফিনেশনটা, ফার্স্ট যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি, dy dx equal to limit h tends to 0 f of x plus h minus fx divided by h, এই ফর্মুলাটার হেল্প নিয়ে থাকবো সেই ক্ষেত্রে। ঠিক আছে, তখন এই ফর্মুলাটাকে ইউজ করে থাকবো। বাট যদি আমাদেরকে বলে যে না একটা নির্দিষ্ট বিন্দুতে ডেরিভেটিভের মান ক্যালকুলেট করো, তাহলে পরে কিন্তু আমরা দ্বিতীয় ফর্মুলাটা অর্থাৎ লিমিট x tends to a fx minus fa divided by x, এই সূত্রটা সাহায্য নেব। এখানে a হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দুটা, যে বিন্দুটার উল্লেখ আছে। তো এভাবে দুটো এই যে সংজ্ঞার ব্যাপারটা নির্দিষ্ট বিন্দুর উল্লেখ আছে কি নেই, কোশ্চেনটা আমাদের ভালো করে পড়তে হবে। কোশ্চেনের মধ্যে নির্দিষ্ট বিন্দুর উল্লেখ আছে কি নেই সেটা অবজার্ভ করতে হবে, সেই হিসেবে আমরা ডিসিশন নিব যে কোন সংজ্ঞাটাকে বা কোন ফর্মুলাটাকে ইউজ করা যায়। অলরেডি আমরা এর উপর অনেকগুলো প্রবলেম দেখেছি এবং আশা করি এতদিনে আমাদের বুঝে যাওয়া উচিত যে কখন কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে, কখন ফার্স্ট লিমিটের সূত্রটা ইউজ করবো আর কখন সেকেন্ড লিমিটের সূত্রটা আমরা ব্যবহার করছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এই যে 14টা ফর্মুলা, এই 14টা ফর্মুলাকে আমাদের ইউজ করতে হবে ডিফারেন্সিয়েশন করার সময়। 1 থেকে শুরু করে 14, দেখ 14টা ফাংশন দেওয়া আছে এবং তাদের রেসপেক্টিভ ডেরিভেটিভ গুলো দেওয়া আছে, তাদের রেসপেক্টিভ অন্তর্কলজ গুলো দেওয়া আছে। সেই অন্তর্কলজ গুলো মনে রেখে আমাদেরকে নতুন ফাংশনের ডেরিভেটিভ বের করতে লাগে। আর কিছু সাধারণ সূত্র, কিছু জেনারেল প্রপার্টি ব্যবহার হয়, সেই সূত্রগুলো আমরা সরাসরি ইউজ করে থাকি। 1 2 3 4 5, ঠিক আছে, এই 5টা সূত্র আছে। তো আমরা শুরু করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনস এন্ড সলিউশনস। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন 2015-তে এসেছিল। ঠিক আছে, আজকে আমরা দেখ সব মিলে কতগুলো কোশ্চেন আছে একবার দেখিনি। টোটাল কোশ্চেনস আছে হচ্ছে সবার লাস্ট কোশ্চেন যে 13টা কোশ্চেন আছে সব মিলিয়ে। তো 13টা কোশ্চেনকে আমরা দুটো হাফে শেষ করব। আজকে আমরা 7টা কোশ্চেনের মতন করব বা 6টা কোশ্চেনের মতন করব এবং নেক্সট দিন আমরা ওই 6 থেকে 7টা কোশ্চেনের মতন করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা 2015 নির্ণয় করো যখন একটা ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর ডেরিভেটিভ, x ইকুয়াল টু 0 বিন্দুতে যে fx টা দেওয়া আছে, f of x যেটা দেওয়া আছে, সেই ফাংশনটার 0 বিন্দুতে ডেরিভেটিভের অস্তিত্ব চাওয়া হচ্ছে। তাহলে 0 বিন্দুতে ডেরিভেটিভের যদি অস্তিত্ব বের করতে হয়, কোন লিমিটের সূত্রটা ব্যবহার করা উচিত, প্রথমটা না দ্বিতীয়টা? এই যে সূত্রটা ছিল আমাদের কাছে, দুটো সূত্র আমাদের কাছে ছিল লিমিট দিয়ে, কোন সূত্রটাকে ইউজ করা উচিত, ফার্স্ট লিমিটের সূত্র না সেকেন্ড লিমিটের সূত্র, যদি নির্দিষ্ট বিন্দুর উল্লেখ থাকে? কি মনে পড়ছে? 2 নাম্বারটা। 2 নম্বরটা। এবং
নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে মড দেখতে পাচ্ছি, মডের ক্ষেত্রে একটা অবস্টাকেল আসে, কি অবস্টাকেল বলতো? শূন্য বিন্দুতে মড, মানে হ্যাঁ ওই বলো যে বলো। প্লাস জিরো মাইনাস জিরো, মানে এল প্লাস এফ জিরো ড্যাশ মাইনাস এক্স আর জিরো আর এফ ড্যাশ, ঠিকই বলছিস, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভকে ক্যালকুলেট করতে লাগে, ঠিক আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভকে ক্যালকুলেট করে, একদম ঠিক বলছিস, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভকে ক্যালকুলেট করে আমাদেরকে এই ফাংশনটার জিরো বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা যাচাই করতে হবে। তো এফ এক্স যেটা দেওয়া আছে লিখি, এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স প্লাস ওয়ান, বা এর আগে পিছে করে লিখেছি, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ছিল, ওটাকে আগে পিছে করে রাখা হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো মড আছে, তো দুটো মডকে ভাঙালে আমরা একটা একটা করে আগে এক্সপ্লেন করি। মড এক্স মাইনাস ওয়ান, এটাকে যদি আমি এক্সপ্লেন করি তাহলে এর থেকে দুটো দুটো রাশি পাবো বা দুটো এক্সপ্রেশন পাবো, কি কি? একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। মডের থেকে মডকে ভাঙালে এরকম হয়, যেখানে এটা হবে, প্রথমটা হবে যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, আর দ্বিতীয়টা হবে যখন এক্স লেস দ্যান ওয়ান, ঠিক আছে। এটা মড এক্স মাইনাস ওয়ানের জন্য। আর তারপরে মড এক্স প্লাস ওয়ান, এটাকে যদি ভাঙাই, এটাকে ভাঙালে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর এখানে মাইনাস অফ এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান কখন? যদি এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়, আর দ্বিতীয়টা হবে যদি এক্স এর ভ্যালু লেস দ্যান মাইনাস ওয়ান হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফাংশনটা, মানে মড এক্স মাইনাস ওয়ান যে ফাংশনটা, সেটা একটা ব্রেকিং ফাংশন এবং ওয়ান হচ্ছে ব্রেকিং পয়েন্ট। আর মড এক্স প্লাস ওয়ান যে ফাংশনটা, সেটাও একটা ব্রেকিং ফাংশন এবং মাইনাস ওয়ান হলো ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে। তো যেহেতু এফ এক্স এর মধ্যে মড এক্স মাইনাস ওয়ান আর মড এক্স প্লাস ওয়ান দুটোই আছে, তাহলে পরে এফ এক্স এর ক্ষেত্রে ওয়ান আর মাইনাস ওয়ান দুজনেই ব্রেকিং পয়েন্ট হবে। মানে এফ এক্স যে অপেক্ষকটা, এর ক্ষেত্রে কিন্তু দুটো ব্রেকিং পয়েন্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, দুটো পয়েন্টে এটা ব্রেক হচ্ছে, একটা মাইনাস ওয়ানটা আগে আসার কথা, কারণ যেহেতু ওটা ছোট সংখ্যা। তো এখানে নাম্বার লাইনের উপর এটা জিরো আছে, এখানে আছে মাইনাস ওয়ান, এখানে আছে প্লাস ওয়ান। তো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান দুজনেই হচ্ছে ব্রেকিং পয়েন্ট ফাংশনটার ক্ষেত্রে। তার মানে মাইনাস ওয়ানের থেকে কম হলে এক ধরনের ফিগার হয়, মানে এক ধরনের এক্সপ্রেশন হয় ফাংশনটার, মাইনাস ওয়ানের থেকে বেশি হলে ফাংশনটার এক ধরনের এক্সপ্রেশন হয়, ওয়ানের থেকে কম হলে ফাংশনটার এক ধরনের এক্সপ্রেশন হয়, ওয়ানের থেকে বেশি হলে ফাংশনটার আরেক ধরনের এক্সপ্রেশন হয়। মানে এই যে ওয়ান এবং মাইনাস ওয়ান, পুরো নাম্বার লাইনটাকে ফাংশনটার জন্য তিন ভাগে ভাগ করে দিয়েছে। একটা মাইনাস ওয়ানের থেকে কম বা ছোট পোর্শন, এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছি, মাইনাস ওয়ানের থেকে ছোট পোর্শন, একটা মাইনাস ওয়ানের থেকে বড় কিন্তু ওয়ানের থেকে ছোট পোর্শন, আর একটা ওয়ানের থেকেও বড় সেকশন, ঠিক আছে। পুরো নাম্বার লাইনে এই যে প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি ব্যাপারটাকে, পুরো নাম্বার লাইনকে কি করেছে, এই যে ওয়ান আর মাইনাস ওয়ান ফাংশনটার জন্য তিন ভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে, পুরো নাম্বার লাইনকে। যেহেতু ওয়ান আর মাইনাস ওয়ান ব্রেকিং পয়েন্ট, পুরো নাম্বার লাইনকে কি করলো, ফাংশনটার জন্য ওয়ান আর মাইনাস ওয়ান তিন ভাগে ভাগ করে দিল নাম্বার লাইনকে। একটা মাইনাস ওয়ানের থেকে ছোট রিজিয়নটা, একটা মাইনাস ওয়ানের থেকে বড় কিন্তু ওয়ানের থেকে ছোট রিজিয়ন, আর একটা ওয়ানের থেকে বড় রিজিয়ন, ঠিক আছে। তো আমাদেরকে এই তিনটা রিজিয়নের জন্য এফ এক্স এর কি কি ভ্যালু হয় সেটা চেক করতে হবে। তো শুরু করা যাক একে একে। তো ফার্স্ট রিজিয়ন কি? ফার্স্ট রিজিয়ন হচ্ছে মাইনাস ওয়ানের থেকে যদি ছোট হয়, এক্স লেস দেন মাইনাস ওয়ান যদি হয়, এক্স লেস দেন মাইনাস ওয়ান হলে এফ এক্স ইজ ইকুয়াল টু, দেখ এক্স এর ভ্যালু যদি মাইনাস একের থেকে ছোট হয়, তাহলে এফ এক্স এর জায়গায় আমরা কি লিখবো? এক্স একটা নাম্বার বা এক্স ফাংশনটার মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলটার ভ্যালু যদি মাইনাস একের থেকে ছোট হয়, তাহলে মড এক্স মাইনাস ওয়ানের জায়গায় কি লিখবো আর মড এক্স প্লাস ওয়ানের জায়গায় কি লিখবো? এখন দেখ মড এক্স প্লাস ওয়ানের জায়গায়, ওটা তো ক্লিয়ার, এক্স এর ভ্যালু মাইনাস ওয়ানের থেকে ছোট হলে মড এক্স প্লাস ওয়ানের জায়গায় মাইনাস অফ এক্স প্লাস ওয়ান লেখা হয়। কিন্তু মড এক্স মাইনাস ওয়ানের জায়গায় কি লিখবো? তো তার জন্য আমাকে ভাবতে হবে যে মড এক্স মাইনাস ওয়ান ভাঙছে কিভাবে। মড এক্স মাইনাস ওয়ান ভাঙছে হচ্ছে দুভাবে, আইদার প্রথম শর্তটা বা দ্বিতীয় শর্তটা ফিল আপ হলে। ফার্স্ট শর্তটা কি বলেছে, যে যদি এক্স এর মান একের থেকে বড় হয়, বড় বা সমান যদি হয়, তাহলে মড এক্স মাইনাস ওয়ানের জায়গায় আমি শুধু এক্স মাইনাস ওয়ান লিখবো। আর যদি এক্স এর মান একের থেকে ছোট, জায়গায় আমি মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান লিখবো। এখন এই ক্ষেত্রে আমরা এক্স এর যে মানটা নিচ্ছি সেটা মাইনাস একের থেকে ছোট, তো স্বাভাবিক ব্যাপার সেই মানটা একের থেকেও ছোট, মাইনাস এক তো একের থেকেও ছোট একটা রাশি। তো যদি এক্স এর ভ্যালুটা মাইনাস একের থেকে ছোট হয়, স্বাভাবিক ব্যাপার সেটা একের থেকেও ছোট হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে মড এক্স মাইনাস ওয়ান, তার জায়গায় আমি লিখে দেবো মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান।
মড এক্স মাইনাস ওয়ানের জায়গায় এক্স এর মান যেহেতু অটোমেটিক্যালি -1 এর থেকে ছোট নেওয়াতে এক্স এর মানটা -1 এর থেকে ছোট নেওয়াতে এক্স এর মানটা অটোমেটিক্যালি 1 এর থেকেও ছোট হয়ে যাচ্ছে, তাই মড এক্স মাইনাস ওয়ানের জায়গায় আমি শুধু এক্স মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান কে নিব। এই জন্য মড এক্স মাইনাস ওয়ানের জায়গায় লেখা হলো মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান। একই রকম ভাবে প্লাস মড অফ এক্স প্লাস ওয়ান, তো মড অফ এক্স প্লাস ওয়ানের জায়গায় আমি কি লিখবো, দ্বিতীয় এক্সপ্রেশনটা মাইনাস অফ এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ এক্স প্লাস ওয়ান। তার মানে এক্স এর ভ্যালু যদি -1 এর থেকে কম হয় তাহলে এই এক্সপ্রেশনটা হয়ে যাচ্ছে -x প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ -2x। দেখে যেমন হচ্ছে এটা হবে -2x। তাহলে প্রথম যে শর্তটা ছিল যে এক্স এর ভ্যালু যদি -1 এর থেকে কম হয়, আবার বলছি এক্স মাইনাস ওয়ান এর ব্রেকিং পয়েন্ট, -1 হচ্ছে মড এক্স প্লাস ওয়ান এর ব্রেকিং পয়েন্ট। তাহলে পরে মেইন যে ফাংশন এফএক্স এর মধ্যে মড এক্স মাইনাস ওয়ান এবং মড এক্স প্লাস ওয়ান দুজনেই উপস্থিত, যার জন্য ওয়ান আর -1 দুজনেই এফএক্স এর ব্রেকিং পয়েন্ট হয়ে গেল। এখন প্রথমত এই যে একটা ব্রেকিং পয়েন্ট থাকলে, শুধু ওয়ানের কথা ভাব, ওয়ানের জন্য পুরো নাম্বার লাইনটা কিন্তু দুভাগে বিভক্ত হচ্ছিল। যে -1 আসলো তার জন্য নাম্বার লাইনটা 3 ভাগে বিভক্ত হয়ে গেল, ঠিক আছে। ওয়ান এবং -1 দুজনের উপস্থিতিতে নাম্বার লাইনটা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা -1 এর থেকে ছোট রিজিয়ন, একটা -1 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট রিজিয়ন, আর একটা 1 এর থেকে বড় রিজিয়ন। তাহলে পরে ফার্স্ট রিজিয়নে অর্থাৎ এক্স লেস দেন -1 একের থেকে ছোট যদি হয়, -1 এর থেকে ছোট যদি হয় এক্স, তাহলে সেই রিজিয়নের মধ্যে এফএক্স এর এক্সপ্রেশন কি হবে সেটা দেখা গেল। এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে এক্স, নেক্সট হচ্ছে নেওয়া হবে -1, পরের যে রিজিয়নটা -1 লেস দেন এক্স লেস দেন 1, -1 এবং +1 এর মধ্যে যদি এক্স এর মান থেকে থাকে, তাহলে পরে এফএক্স ইকুয়াল টু আমরা কি লিখবো, কোশ্চেন হচ্ছে এটা। এবার যে এক্স এর মানটা নিচ্ছি সেটা -1 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, তাহলে মড এক্স মাইনাস ওয়ান, এক্স এর মান এবার 1 এর থেকে ছোট কিন্তু -1 এর থেকে বড়, তো মড এক্স মাইনাস ওয়ান এর জায়গায় কি লেখা উচিত আমার, এনিওয়ান? তাহলে মানে -1 এর থেকে বড় কেন আনা হলো? এখানে তো বলছে -1 এর থেকে বড় বা সমান হতে পারে, তাহলে -1 মানে এর থেকে শুধু বড় আমরা বা বড়টাই সমানই কেন নিই। নিব? ঠিকই বলছিস, একদম ঠিক বলছিস, -1 এর থেকে বড় বা সমান এই ব্যাপারটাকেই নিই, ঠিক আছে। এক্স এর ভ্যালু -1 এর থেকে বড় বা সমান এবং 1 এর থেকে ছোট, এটাকে বলছিস তুই। তাহলে সেক্ষেত্রে এফএক্স এর জায়গায় আমি কি লিখব, মানে এফএক্স ইকুয়াল টু কি লেখা হবে? প্রথমে আছে মড এক্স মাইনাস ওয়ান, তো মড এক্স মানে x মাইনাস ওয়ান প্লাস ওয়ান, শোনা গেল না, একবার বল। x+1 তারপর প্লাস তারপর প্লাস মাইনাস অফ x মাইনাস ওয়ান। মড এক্স মাইনাস ওয়ান এর জায়গায় কত লিখবো বললি? তো শোনা মাইনাস যায়নি? অফ এক্স মাইনাস ওয়ান। মড এক্স মাইনাস ওয়ান এর জায়গায় মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, তাই তো? প্রথমে আমি মড কে নিয়েছিলাম, মড এক্স মাইনাস ওয়ান কে নিয়েছি, মড এক্স মাইনাস ওয়ান এর জায়গায় কত লিখবো, তাই না? ঠিক। প্লাস, দেখ কেন মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান লিখবো, কারণ এক্স এর মান তো 1 এর থেকে ছোট, যেটা কন্ডিশন বলা আছে -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, মানে এক্স এর মান 1 এর থেকে ছোট, তো এক্স এর মান 1 এর থেকে যদি ছোট হয়, এই যে এই কন্ডিশনটা, এক্স এর মান যদি 1 এর থেকে ছোট হয় এক্স মাইনাস ওয়ান, দ্যাটস ওয়াই মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান লেখা হলো। আর মড অফ এক্স এর মান যেহেতু এবার -1 এর থেকে বড় বা সমান, তাই মড এক্স প্লাস ওয়ান এর জায়গায় আমরা লিখবো হচ্ছে শুধু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে প্লাস দিয়ে এক্স প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু, হিসেব করে দেখলে এখানে হয়ে যাচ্ছে কত। নেক্সট থার্ড যেটা, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হলে এফএক্স ইকুয়াল টু, এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হলে এফএক্স ইকুয়াল টু, তো একের সমান লেখা আছে, সমান অথবা বড়। এক, হ্যাঁ 1 এর থেকে বড় বা 1 এর সমান যদি হয় তাহলে পরে এফএক্স ইকুয়াল টু কি হবে, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। আশা করি বোঝা গেছে এটা। তখন সেক্ষেত্রে এক্স এর ভ্যালু 1 এর থেকে যদি বড় বা সমান হয়, তার মানে অটোমেটিক্যালি সেটা -1 এর থেকেও বড় বা সমান, সমান হবে না, মাইনাস বড় হচ্ছে, ঠিক আছে। এক্স এর মান যদি 1 এর থেকে বড় বা সমান হয়, তাহলে এক্স এর মান অটোমেটিক্যালি -1 এর থেকে বড় হচ্ছে, তার মানে মড অফ এক্স প্লাস ওয়ান, তার জায়গায় আমি এক্স প্লাস ওয়ান লিখবো, এবং মড অফ এক্স মাইনাস ওয়ান তার জায়গায়, তো কন্ডিশনই স্যাটিসফাই করছে ফার্স্ট কন্ডিশনটা, তার জন্য মড অফ এক্স মাইনাস ওয়ান এর জায়গায় লিখবো শুধু এক্স মাইনাস ওয়ান। তাতে কি হচ্ছে, তাতে দেখাচ্ছে এটা হচ্ছে 2x। তার মানে দেয়ারফোর এফএক্স যেটা, এফএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তিনটা এক্সপ্রেশন হচ্ছে, একটা হচ্ছে -2x, একটা only 2, একটা +2x।
-2x হচ্ছে যদি x এর মানটা -1 এর থেকে কম হয়, 2 হচ্ছে যদি x এর মানটা -1 বা -1 এর থেকে বেশি কিন্তু 1 এর থেকে কম যদি হয়, আর 2x হবে যদি x এর মানটা 1 এর থেকে বা 1 এর সমান বা 1 এর থেকে বেশি হয়। ঠিক আছে, এভাবে fx ইকুয়ালস টু তিনটা এক্সপ্রেশন পাওয়া যাবে। আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করতে বলছে f'0। এখন একটা মজার জিনিস দেখি যে ক্যালকুলেশন করতে বলছে f'0, জিরো কি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে জিরো কি ফাংশনটার ব্রেকিং পয়েন্ট, জিরো কি ফাংশনটার ব্রেকিং পয়েন্ট, জিরো কি ফাংশনটার ব্রেকিং পয়েন্ট। কি মনে হচ্ছে, না। ফাংশনটা এক্সপ্রেশন কি এখানে লেখা হয়েছে? ব্রেকিং পয়েন্ট কি না তো, ফাংশনটার ব্রেকিং পয়েন্ট শুরুর থেকেই তো বলা হচ্ছে যে ফাংশনটার ব্রেকিং পয়েন্ট কত, -1 আর +1, তার মানে জিরো কোনো ব্রেকিং পয়েন্ট না। আর মাথায় রাখতে হবে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ব্রেকিং পয়েন্টেই চেক করতে লাগে। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ব্যাপারটা শুধুমাত্র ব্রেকিং পয়েন্টই আমরা চেক করি। মানে কোশ্চেনে যদি f'-1 বা f'1 চাইতো তাহলে পরে কিন্তু আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ব্যাপারটা চেক করতাম, কিন্তু যেহেতু কোশ্চেনে বলা আছে f'0 কত হবে, তাহলে পরে আমাদের এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট বের করার দরকার নেই, আমরা সরাসরি f'0 ক্যালকুলেশন করা স্টার্ট করব। f'0 কত হবে, লিমিট এক্সটেন্ডস টু 0, যেহেতু জিরো ব্রেকিং পয়েন্ট না তাই লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট জিরো ক্যালকুলেশন হচ্ছে না। যদি লেফট হ্যান্ড যদি জিরো ব্রেকিং পয়েন্ট হতো তাহলে পরে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতাম। তাহলে f'0 ইকুয়ালস টু কত হচ্ছে, লিমিট এক্সটেন্ডস টু 0, ফর্মুলা অনুযায়ী fx মাইনাস f(0) ডিভাইডেড বাই x মাইনাস, দ্যাট ইজ এটা ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডস টু 0, fx এক্সটেন্ডস টু 0, তাহলে x এর ভ্যালু যদি 0-র কাছাকাছি হয় fx এর জায়গায় কত নেওয়া হবে, x এর ভ্যালু যদি 0-র কাছাকাছি, একদম ঠিক, 0-র কাছাকাছি যদি হয় তাহলে পরে কিন্তু 2 নম্বর কন্ডিশনটা সিদ্ধ হবে। কেন, এই 2 নম্বর কন্ডিশনের মধ্যেই কিন্তু x এর মানটা x এর ভ্যালু যে 0 সেটা কিন্তু 2 নম্বর কন্ডিশনের মধ্যেই পড়ছে। 1 নম্বর কন্ডিশনের মধ্যে কিন্তু x এর মানটা 0 হতে পারে না, কন্ডিশনের মধ্যেও কিন্তু x এর মানটা 0 হতে পারে না, শুধুমাত্র 2 নম্বর কন্ডিশনে x এর মানটা 0 হতে পারে। এবং 0-র কাছাকাছি সব সংখ্যাগুলো কিন্তু এই 2 নম্বর কন্ডিশনের মধ্যেই দেখা যাচ্ছে। তার মানে fx এর জায়গায় তখন আমাকে লিখতে হবে 2 মাইনাস f'0 জায়গাতেও আমি জানি কত লিখতে হবে 2, কারণ ক্লিয়ারলি বলা আছে যে x এর মান -1 থেকে +1 এর মধ্যে যদি হয় তাহলে fx এর ভ্যালু হয়ে যাবে 2 ডিভাইডেড বাই x মাইনাস 0, x মাইনাস 0 মানে x মাইনাস 0 x ই হবে, ডিভাইডেড বাই x। তো এটা হিসাব করে দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 2 2 ক্যান্সেল, উপরে 0 হচ্ছে, 0-র উপর যদি 0/x মানে 0ই হবে, এবং 0-র উপর লিমিট বসছে, তার মানে উত্তর হয়ে যাচ্ছে কত, 0। তাহলে এইভাবে আমরা মড যে ফাংশনটা দেওয়া ছিল সেই মড ফাংশনের থেকে f'0 কে ক্যালকুলেট করলাম। ঠিক আছে, লিমিটের সূত্রের সাহায্যে f'0 কে ক্যালকুলেট করা হলো মড ফাংশনের থেকে। ফার্স্টে মড x-1 এবং মড x+1 এদের দুজনকে এক্সপ্যান্ড করে fx এর এক্সপ্রেশনটাকে বের করতে হলো যে fx অ্যাকচুয়ালি দেখতে কিরকম মড ছাড়া, কারণ মড যতক্ষণ আছে ততক্ষণ আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তো মডকে তাড়ানোর জন্য আমরা fx ইকুয়ালস টু দেখলাম যে কি এক্সপ্রেশন হয়। ঠিক আছে, মডকে উঠিয়ে দেওয়ার পরে তো fx এ দেখা যাচ্ছে যে 3 ধরনের এক্সপ্রেশন দেখা যাচ্ছে। fx একটা ব্রেকিং ফাংশন হচ্ছে, কিন্তু ব্রেকিং পয়েন্ট হচ্ছে -1 আর 1। এদিকে আবার f'0 অর্থাৎ 0 বিন্দুতে fx এর ডেরিভেটিভ বের করতে বলছে, তার মানে ব্রেকিং পয়েন্টে বের করতে বলেনি। যদি ব্রেকিং পয়েন্টে বের করতে বলতো তাহলে পরে আমরা কি করতাম, তাহলে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করতাম, যেহেতু এখানে বলেনি তাই আমরা কি করলাম, তাই আমরা স্মুথলি করে দিলাম কি x tends to 0 fx minus f0 divided by x, x equal to 1 বিন্দুতে fx equal to e⁻x² এর অবকল সহগের মান নির্ণয় করতে বলছে সংজ্ঞার সাহায্যে। সংজ্ঞার সাহায্যে fx equal to e⁻x² এর অবকল সহগের মান x equal to 1 এ বের করতে বলছে। করব আমরা অবশ্যই নম্বর সূত্র, লিমিট যে সূত্রটা জাস্ট আমরা ইউজ করলাম সেই একই সূত্রের সাহায্য আমাদেরকে এক্ষেত্রে নিতে হবে, কারণ একটা বিশেষ বিন্দুর উল্লেখ আছে, x equal to 1 এর উল্লেখ আছে। তো এখন আমরা কি করি, ফার্স্ট অফ অল fx টাকে লিখি। এখানে fx হচ্ছে e⁻x², তাহলে পরে কোন বিন্দুতে বলেছে 1 এ, তাহলে আমরা প্রথমত f1 বের করবো যে f1 তাহলে কত হবে, তাহলে এটা হয়ে যাবে e⁻1², দ্যাট ইজ e।
শুধুমাত্র ই। তারপরে আমরা এফ ড্যাশ ওয়ান ডাইরেক্ট হিসাব করব। এক্ষেত্রে এফ ড্যাশ এ ওয়ান সরাসরি হিসাব হবে, তার কারণ হচ্ছে এফ এক্স সেটা কিন্তু কোনো ব্রেকিং ফাংশন না। তাহলে এটা এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স মাইনাস এফ ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এফ ওয়ান মানে শুধু ই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো আমরা এখানে যা দেখতে পাচ্ছি, দেখে যেমন যে ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা ছিল, অর্থাৎ লিমিটের যে সূত্র, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এই সূত্রের সাহায্য নিতে হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এই সূত্রের সাহায্য নিতে হবে বলে মনে হচ্ছে। তো এই সূত্রের সাহায্য নিব, কিন্তু আপাতত তো জিনিসটা দেখতে একদম এই সূত্রের মতন, এই সূত্রের সাথে ম্যাচ করছে শুধুমাত্র ই আছে জন্য। ঠিক আছে, আর অন্য কোনো কিছু একই রকম ফিল হচ্ছে না। তো আমরা কি করব, একই রকম বানানোর চেষ্টা করব। কিভাবে, এই মাইনাস ওয়ান, তো ই টু দি পাওয়ার এক্স এর পরে মাইনাস ওয়ান থাকতে লাগে, কিন্তু এখানে আছে ই টু দি পাওয়ার এক্স এর পরে মাইনাস ই। তো তার জন্য আমরা কি করছি, প্রথমত ই কমন নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার ই কমন না হলো, ই কমন নিলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ছিল, কিন্তু ই কমন গেছে, মানে ই টু দি পাওয়ার ওয়ান কমন গেছে। তো ই টু দি পাওয়ার ওয়ান কমন যাওয়ার জন্য ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের থেকে মাইনাস হয়ে যাবে পাওয়ারই ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। মাইনাস, এই মাইনাসটা নিচে এখানে মাইনাস আছে, আর ই যেহেতু কমন না হয়েছে, তাহলে ই এর পজিশনে ওয়ান পড়ে থাকবে, ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, ই যেহেতু একটা কনস্ট্যান্ট, লিমিটের বাইরে চলে যাবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হলো। কি করব আমরা, দেখ এখন ফর্মুলাটাকে আরেকবার দেখা যাক। ফর্মুলা কি আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, কিন্তু আমাদের আসছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। ডিভাইডেড বাই ও একই জিনিস থাকতে হবে, কিন্তু আমাদের যেটা, তোরা আরেকবার বল কি বললি। এটা কি ই এক্স স্কোয়ার ইন্টু ই মাইনাস ওয়ান করতে পারি সূচকের নিয়মে? আরেকবার বল, বুঝলাম না কথাটা। মানে ই এক্স স্কোয়ার ইন্টু ই, ও সরি ই এক্স স্কোয়ার বাই ই মাইনাস ওয়ান সূচকের নিয়মে। কিন্তু সেটা করলে তো আমার কোনো লাভ হলো না, কারণ আমি ই কমন নিয়ে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বানালাম, সেটাকে যদি আবার বাই ই করে দিই, তাহলে তো আমার কোনো লাভই হলো না শেষমেশ। আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে ই এর পাওয়ারে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আছে, কিন্তু ফর্মুলায় দেখতে পাচ্ছি ই এর পাওয়ারে এক্স থাকে, তো ডিভাইডেড বাইও ওই এক্সই থাকে, মানে ই এর পাওয়ারে যেটা থাকে নিচেও সেটাই থাকতে হয়। তাহলে এখানে আমি করি কি, দেখ সবার প্রথম যে অল্টারনেটিভ সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি ওপর নিচে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতে পারি, তাহলে নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। অথবা ডিরেক্ট আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই লিখে দিতে পারি, তাহলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এভাবে আমাকে লিখতে হবে। তাতে কি হবে, তাতে আমাকে আলাদা করে ভাবতে হচ্ছে না যে কত দিয়ে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, কত দিয়ে গুণ করবো বা কি করবো ওটা আলাদা করে ভাবতে হচ্ছে না। এক্স মাইনাস ওয়ান এর জায়গায় আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে দিয়েছি, এবং তার সেটা যাতে ব্যালেন্স থাকে, ব্যালেন্স করার জন্য উপরেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেখা হলো, তাহলে জিনিসটা কি থাকলো শেষমেশ, এটা ইজ ইকুয়াল টু, বাইরে ই কমন গেছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা লিমিট সেপারেশন করে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো এই যে সেকেন্ড পার্টে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটাকে আমি এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে ক্যান্সেল আউট চলে যাবে, ইজ ইকুয়াল টু ই। দেখ সেকেন্ড যে পার্টটা, এই পার্টে কিন্তু এক্স এর জায়গায় ইজিলি ওয়ান বসানো যায়, কারণ হর জিরো হচ্ছে না। হর এখানে এক্স মাইনাস ওয়ান গুলো কেটে যাওয়ার পরে এখানে এক্স এক্স এর জায়গায়, এই জায়গাটাতে এক্স এর জায়গায় অসংজ্ঞাত ব্যাপারটা আসছে না। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে টু। তাহলে এখানে সরাসরি লিখে দিই টু, টু ই লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই পোর্শনটা যেহেতু এই যে লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পোর্শনটা যেহেতু ফর্মুলার সাথে একদম অনেকটাই মিলে গেছে, কিন্তু যেহেতু ফর্মুলার মধ্যে ই টু দি পাওয়ার এক্স ছিল আর আমাদের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসছে, তাই আমরা এখানে প্রতিস্থাপনের সাহায্য নিব। যে ধরি z ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। অতএব যেহেতু লিমিটে বলা আছে এক্স, আমাদের এই লিমিটে কত দেওয়া আছে এক্স টেন্স টু ওয়ান, তাহলে এক্স টেন্স টু যদি ওয়ান হয়, কেউ বলতে পারবি তাহলে জেড টেন্স টু কত হবে? 0। জিরো। গুড। এক্স টেন্স টু ওয়ান হলে জেড টেন্স টু জিরো হচ্ছে, তার মানে যেটা লিমিট ছিল সেই লিমিটটা এরকম হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু ওয়ানের জায়গায় আমরা লিখে দেবো জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার জায়গায় লিখে দেবো জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড, এটা ইকুয়াল টু টু ই ইন্টু ওয়ান, দ্যাট ইজ টু ই। এই তো। তাহলে এইভাবে আমরা দেখলাম যে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে বা অবকল সহগের মান হচ্ছে টু ই। এই এক্স ইকুয়াল টু ওয়ানে কোনো নির্দিষ্ট বিন্দুতে একটা অপেক্ষকের অন্তর্কলজের যে মান সেটাকে কিন্তু অবকল সহগও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে অবকল সহগের মান বের করো, তার মানে এক্স ইকুয়াল টু যে বিন্দুটা বলা থাকবে সেই বিন্দুতে ডেরিভেটিভের মান চাওয়া হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স এর মান কত? এটা 2016 সালে এসেছিল, ঠিক আছে? শুরু করি। y ইকুয়াল টু বলা আছে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, therefore dy dx is equal to, তো dy dx যে আমরা বের করব, দেখ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, মানে ভাগের সূত্র হচ্ছে, তো ভাগের সূত্র অনুযায়ী মানে ইউ বাই বি ফর্মুলা, তো ইউ বাই বি ফর্মুলা অনুযায়ী এখানে হয়ে যাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি বলছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ লব মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? কি কি অ্যাপ্লাই হলো এখানে? ইউ বাই ভির সূত্র। ইউ বাই ভির সূত্র অনুযায়ী কি হয়, হরের স্কোয়ার ওপরে হর অফ লব মাইনাস লব ইন্টু ডিডিএক্স অফ হর implies that dy dx এটা ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, উপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ 2x, implies that dy dx এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এখানে গুণ হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স হলো মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। তো অ্যান্সার আমাদের চলে আসছে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, কিন্তু এটাকে আমরা যতটা পারবো ততটা সিম্পলিফাইড ফরম্যাটে রাখার চেষ্টা করব। ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু, উপর থেকে ই টু দি পাওয়ার এক্স কমন গেলে পরে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 2x ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, ইমপ্লাই করে ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু, তো
ই টু দি পাওয়ার এক্স এর সাথে যেটা গুণ হয়ে আছে ওটা কিন্তু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো আমরা অ্যান্সারটাকে এভাবেই ছেড়ে দেবো। তো এইভাবে আমরা যে ওয়াইটা দেখতে পাচ্ছি সেই ওয়াই থেকে ডেরিভেটিভ বের করলাম। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে আবার অন্তর্কলজের মান বের করতে বলছে সংজ্ঞার সাহায্যে। নির্দিষ্ট বিন্দুর উল্লেখ আছে, মানে ওই এফ এক্স মাইনাস এফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ওই সূত্রটা সাহায্য নিতে হবে। শুরু করে দিচ্ছি। এফ এক্স বলা আছে কত, বলা আছে সেক টু এক্স, এফ অফ পাই বাই এইট বের করবো, কারণ এটা আমাদের লাগবে এফ অফ পাই বাই এইটটা, সেটা হবে সেক টু ইন্টু পাই বাই এইট, দ্যাট ইজ সেক পাই বাই ফোর। সেক পাই বাই ফোর এর ভ্যালু হচ্ছে রুট টু, sec pi by 4 equal to হয় root 2. Therefore f dash x এটা equal to f dash x equal to হবে হচ্ছে লিমিট f dash x তো হবে না, f dash pi by 4 হবে, f dash pi by 4 না pi by 8 হবে, f dash pi by 8 equal to limit x tends to pi by 8 fx minus f of pi by 8 divided by x minus pi by 8 is equal to limit x tends to pi by 8 fx মানে হচ্ছে sec 2x minus f of pi by 8 এর ভ্যালু আমরা ডিটারমাইন করলাম, আসলে হচ্ছে root 2 divided by x minus pi by 8। কি করা যায়? আচ্ছা, sec 2x minus root 2 এসছে না, sec 2x minus root 2, আমার মনে হয় f of pi by 8 দেখে যা মনে হচ্ছে f of pi by 8 কে আমরা root 2 না লিখে sec pi by 4 বা 2 pi by 8 এভাবে রাখাটাই মনে হয় বেস্ট হবে। এটাকে sec 2 pi by 8 এভাবেই রাখলাম, তা না হলে ক্যালকুলেশন আমরা করতে পারছি না। এটা ইকুয়াল টু মানটা বসালে পরে ক্যালকুলেশন করা যাচ্ছে না, লিমিট x টেন্ডস টু pi by 8। এখন কি করি, sec 2x এর তো কোনো সূত্র নেই, কিন্তু হ্যাঁ 1 by cos 2x এর আছে। ঠিক তেমনি এটাকে আমি লিখতে পারি 1 by cos 2 pi by 8। আমরা এটাকে pi by 4 ও করছি না, বিকজ ক্যালকুলেশনে যেতে আমাদের সুবিধা হয়। by x minus pi by 8 is equal to limit x tends to pi by 8। কি হবে এখানে, লসাগু ছাড়া অন্য কোনো কিছু মানে অন্য কিছু তো ভাবা যাচ্ছে না, লসাগু ছাড়া অন্য কোনো উপায় নেই। এটা হয়ে যাচ্ছে cos 2x into cos 2 pi by 8, উপরে হচ্ছে cos 2 pi by 8 minus cos 2x divided by x minus pi by 8 is equal to limit x tends to pi by 8 হরে হয়ে যাচ্ছে x minus pi by 8 into cos 2x into cos 2 pi by 8। আচ্ছা, লবে হচ্ছে লবে cos c minus cos d সূত্র অ্যাপ্লাই হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 2 sin c plus d by 2 2x plus 2 pi by 8 by 2 into sin 2x minus 2 pi by 8 by 2, এটা ইজ ইকুয়াল টু, তাহলে লবের থেকে 2 আর হরের থেকে cos 2 pi by 8 কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে লিমিটের ভেতরে লিমিট x টেন্ডস টু pi by 8। যেটা করব সেটা হচ্ছে এখানে x এর মান কি pi by 8 বসানো যাবে? না, যাবে না, কারণ x এর মান pi by 8 বসলে হর 0 হয়ে যাচ্ছে, লবের থেকে এই সেকেন্ড পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। তো লবের এই সেকেন্ড পার্ট আর হরের যে পার্টটা 0 হচ্ছে তাদেরকে একসাথে রাখলাম, মানে সাইন, আর এখানে 2 গুলোকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে 2 এখানকার 2 আর এই 2 pi by 8 এর 2 সবগুলো ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো হচ্ছে x minus pi by 8
ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 8 এরকম করে দিলাম। আর হচ্ছে রিমেনিং যে পোর্শনটা যেটা জিরো হচ্ছিল না তাদেরকে একসাথে রাখি। এক্স টেন্স টু পাই বাই 8 সাইন এখানে হচ্ছে এক্স প্লাস পাই বাই 8 ডিভাইডেড বাই কস 2x। এই লিমিটটার মান বের করার জন্য আমরা কি করব, যে আমরা লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইজ ইকুয়াল টু 1 এই সূত্রের সাহায্য নেব। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইজ ইকুয়াল টু 1 এই ফর্মুলার হেল্প নিয়ে থাকবো। তো এই ফর্মুলার হেল্প নিতে গেলে পরে আমাদের কি করতে হবে, প্রথমত 2 এখানে cos এটাকে ক্যালকুলেশন করা শুরু করে দিব। cos 2 পাই বাই 8 মানে হচ্ছে cos পাই বাই 4 মানে 1/√2। আচ্ছা, তো কিন্তু তার আগে একটু সিম্পলিফাই করে নি। পাই বাই 8 এখানে x মাইনাস পাই বাই 8। সেকেন্ড পার্ট, এই পার্টটার মধ্যে আমরা x এর জায়গায় পাই বাই 8 বসিয়ে দিতে পারি, অসংজ্ঞাত হচ্ছে না। তাহলে সাইন পাই বাই 8 প্লাস পাই বাই 8 ডিভাইড বাই cos 2 ইন্টু পাই বাই 8। তাহলে এটা হচ্ছে 2√2 ইন্টু সাইন পাই বাই 8 প্লাস পাই বাই 8 মানে পাই বাই 4 হয়, সাইন পাই বাই 4 ডিভাইডেড বাই cos 2 ইন্টু পাই বাই 8, 2 আর পাই বাই 8 ক্যান্সেল, 4 হয়, তাহলে cos পাই বাই 4। আর পড়ে থাকে শুধু x টেন্স টু পাই বাই সাইন x মাইনাস পাই বাই 8 ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 8। আশা করি এতদূর বোঝা গেছে। প্রথমে যদি আমরা ওই এফ অফ পাই বাই 8 এর জায়গায় যদি √2 লিখতাম তাহলে এতটা প্রসিড করতেই পারতাম না, এতটা দূর নিয়ে আসা যেতই না জিনিসটাকে। ঠিক আছে, যার জন্য আমরা এক্স এর জায়গায় পাই বাই 8 বসাইনি, আমরা এই প্রবলেমটাকে এভাবে 2 পাই বাই 8 এর মানটা বসালাম না, সেক 2 পাই বাই 8 এর মান বসানোর বদলে আমরা সেক 2 পাই বাই 8 কে ওভাবেই রাখলাম এবং ত্রিকোণমিতির যে ফর্মুলা cos c মাইনাস cos d যে সূত্র সেটাকে ব্যবহার করলাম। ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে চলে, এখন আমাদেরকে প্রথমত প্রতিস্থাপন অ্যাপ্লাই করতে হবে। এই যে কারণ আমরা সূত্র ব্যবহার করব লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1, কিন্তু এখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই 8 আছে। সর্বপ্রথমত বলে দিই যে এক্স টেন্স টু 0 থাকতে হয়, কিন্তু এখানে এক্স টেন্স টু পাই বাই 8 আছে এবং sin x মাইনাস পাই বাই 8 বাই x মাইনাস পাই বাই 8 এরকম আছে। তো যেটা ডিফারেন্ট দেখতে, কোন জায়গাটা ডিফারেন্ট হচ্ছে, এনিওয়ান কোন জায়গাটা আলাদা হচ্ছে সূত্র থেকে এই অঙ্কটার, এই যে লিমিটটার কোন জায়গাটা, এক্স মাইনাস পাই বাই 8 পোর্শনটা। তাহলে আমরা কি করব, জেড ধরে নিব, ধরি জেড ইকুয়াল টু এক্স মাইনাস পাই বাই 8। অতএব এক্স টেন্স টু পাই বাই 8 হলে, এক্স টেন্স টু পাই বাই 8 যদি হয় তাহলে জেড টেন্স টু কি হবে, 0 হবে। এক্স টেন্স টু পাই বাই 8 হলে জেড টেন্স টু 0। ঠিক আছে, এক্স এর মান যদি পাই বাই 8 বসানো হয় তাহলে জেড এর মান কত হচ্ছে, 0 হচ্ছে। এই ভ্যালুগুলোকে আমরা প্রতিস্থাপন করে দিই, এটা ইকুয়াল টু বা ইকুয়াল টু দিব না, দেয়ারফর এই মানগুলোকে বসিয়ে দিই এখন লিমিটটার মধ্যে। সাইন পাই বাই 4 এর একই ভ্যালু, তাই ওরা ক্যান্সেল আউট হয়ে চলে গেল। শুধু পড়ে থাকলো 2√2, তারপরে লিমিট এক্স টেন্স টু পাই বাই 8 আর হবে না, এটার বদলে হবে জেড টেন্স টু 0 সাইন জেড ডিভাইডেড বাই জেড। আর লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 2√2। ঠিক আছে, এর উত্তর হয়ে গেল 2√2। তাহলে এইভাবে আমরা এক্স ইকুয়াল টু পাই বাই 8 এই পয়েন্টে এফএক্স এর ডেরিভেটিভটাকে আমরা ডিটারমাইন করলাম। ঠিক আছে, সুন্দর। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, 5 নম্বর প্রবলেম। ঠিক আছে, 2f of x প্লাস f of মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস, তাহলে f ড্যাশ 10 এর মান বের করতে বলছে। মনে পড়ে এর আগে এরকম অঙ্ক পড়ে, স্যার এরকম প্রবলেম কিন্তু এর আগেও আমরা পেয়েছি। স্যার শুনতে পাচ্ছি, বল।
তো বললাম আমি ক্লাস থেকে বেরোবো, বাকি কয়েকটা রেকর্ডেড দেখে নিলে হবে? হবে 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 হবে, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাকি কেউ বলতে পারবি যে এই এক্সপ্রেশন, এটা আমরা এর আগে কোথায় দেখেছি? 2f প্লাস এক্স, এই জাতীয় অঙ্ক কিন্তু এর আগেও পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? এটা আমরা পেয়েছিলাম বা ম্যাপিং চ্যাপ্টারে। ম্যাপিং এখান থেকে কার মান বের করা হতো মনে পড়ে? মনে পড়ে না, না? এখানে আমরা প্রথমত এফএক্স এর মান বের করি। কি করে? যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মধ্যেই এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করতে হয়। তাহলে এক্স কে মাইনাস এক্স দ্বারা পরিবর্তন পাই, প্রতিস্থাপন করে পাই। এক্স কে মাইনাস এক্স দ্বারা প্রতিস্থাপন করে পাই। তো এক্স প্রতিস্থাপন, মাইনাস এক্স প্রতিস্থাপন করবে এক্স কে, তাহলে এক্স কে মাইনাস এক্স দ্বারা প্রতিস্থাপন করে পাই একটা নতুন সমীকরণ পাবো। সেই সমীকরণটা হবে হচ্ছে 2f অফ, আগে ছিল এক্স, এবার হবে মাইনাস এক্স প্লাস এফ অফ মাইনাস, এটা ইকুয়াল টু 1 প্লাস এক্স এর বদলে হয়ে যাবে 1 মাইনাস এক্স। এটা হয়ে যাচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমরা 1 এবং 2 এই দুটো সমীকরণকে সমাধান করব। 1 এবং 2 এই দুটো সমীকরণকে এখন সমাধান করব এবং এফএক্স এর মান বের করব। কি করে? 1 নম্বর সমীকরণের মধ্যে আমরা এফ অফ মাইনাস এক্স কে তাড়াবো। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ তাড়াবো। কিভাবে? 1 নম্বর সমীকরণে দেখতে পাচ্ছি এফ অফ মাইনাস এক্স আছে, আর 2 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছি 2f অফ মাইনাস এক্স আছে। তো আমরা 1 নং সমীকরণের সাথে 2 মাল্টিপ্লাই করব, অপনয়ন টেকনিকের সাহায্য নিব। 1 নং সমীকরণের যে 1 নং সমীকরণের এফ অফ মাইনাস এক্স এবং 2 নং সমীকরণের এফ অফ মাইনাস এক্স দুজনের সহগকে সমান করব। তো যেটা করছি সেটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু কিছু করার দরকার নেই, 2 সিম্পলি 2 মাইনাস 1 ইন্টু 2 করে পাই। প্রথমে তাহলে 2 নম্বর সমীকরণটাকে আগে লিখতে হবে। প্রথমে যেহেতু 2 লিখেছি, 2f অফ মাইনাস এক্স প্লাস এফ অফ এক্স, এটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এটা 2 নম্বর সমীকরণ। আর 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করি এবং এফ অফ মাইনাস এক্স কে এফ অফ মাইনাস এক্স এর নিচে লিখবো। তাহলে 2f অফ মাইনাস এক্স লিখলাম যোগ 4, কারণ আগে থেকে এখানে একটা 2 ছিল, তো ওই 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে, 2 2 গুণ 4, এটা ইকুয়াল টু ডান দিকের সাথেও 2 গুণ হবে, 2 যোগ 2x। এবার বিয়োগ করে দাও, প্লাস মাইনাস, এখানে হয়ে গেল মাইনাস, এটা প্লাস, এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল মাইনাস। এফ অফ মাইনাস এক্স গুলো ক্যান্সেল হয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে মাইনাস 3 এফ অফ এক্স, এটা ইকুয়াল টু, এখানেও হিসাব হচ্ছে, এখানে হিসাব করলে দেখা যাচ্ছে মাইনাস 1 হচ্ছে, মাইনাস 1, আর এদিকে মাইনাস এক্স মাইনাস 2x, দ্যাট ইজ মাইনাস 3x। তার মানে এফ অফ এক্স এটা হয়ে যাবে সব, যেহেতু প্রত্যেকটা পদ নেগেটিভ, তো এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 3x ডিভাইডেড বাই 3, হলো 1 প্লাস 3x ডিভাইডেড বাই 3। দেয়ারফর fx is equal to 1 প্লাস 3x ডিভাইডেড বাই 3। আমাদের কি করতে হবে? f ড্যাশ 10 বের করতে হবে, মানে f এর ডেরিভেটিভ বের করতে হবে। তো f এর ডেরিভেটিভ আমরা সরাসরি বের করব, f ড্যাশ x, সেটা কি হয়ে যাবে? ddx অফ, নিয়ম আমরা ভালো করে জানি যে কনস্ট্যান্ট ddx অফ পড়ে থাকবে বাকি ফাংশনটা, তারপরে কি হবে? এই আলাদা আলাদা হয়ে যাবে, ddx টা প্রত্যেকের উপর বসে যাবে, এটা হয়ে যাবে ddx অফ 1 প্লাস ddx অফ 3x। তাহলে একই নিয়ম, সবার নিয়ম একই, যে 1 এর ডেরিভেটিভ 0, তাহলে 1/3 ddx অফ 1 মানে 0 হয়ে যাচ্ছে, যোগ 3 ইন্টু ddx অফ x মানে 1। তাহলে এখানে 3 3 কাটা, তো পড়ে থাকলো, ফাইনালি আমাদের উত্তর হচ্ছে 1। তাহলে f ড্যাশ 1 হচ্ছে 1, ঠিক আছে, f ড্যাশ 1 এর ভ্যালু আসলো 1।
তার মানে এফ ড্যাশ জিরো, তাহলে জিরো তো না, এফ ড্যাশ 10 বলেছে, তো এফ ড্যাশ 10 কত হবে? দেখ এফ ড্যাশ এক্স আসছে হচ্ছে 1, যেটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তো এক্স এর মান আমি যাই বসাই না কেন ওটা 1ই থেকে যাবে, তাহলে এফ ড্যাশ 10 এটাও হয়ে যাবে 1, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এটা এসেছিল 2018 সালে, এটা এসেছিল 2018 সালে। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করছি 2015 থেকে শুরু করে 2018 অব্দি মোটামুটি সবগুলো কোশ্চেনই দেখা হচ্ছে আমাদের। নেক্সট যেটা করব 6 নম্বর কোশ্চেন, প্রমাণ করো একটি অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলন হবে না, অন্তর্কলজ হবে, অন্তর্কলজ একটি যুগ্ম অপেক্ষক। পরের কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটি যুগ্ম অপেক্ষক হবে, সেটা প্রমাণ করতে। তো অযুগ্ম অপেক্ষক কি জিনিস এবং যুগ্ম অপেক্ষকই বা কি জিনিস, তার জন্য আমাদেরকে জানতে লাগবে একটা নোট, সেটা কি, যে কোনো অপেক্ষক এফএক্স কে এক নাম্বার অযুগ্ম, যুগ্ম বলি, যুগ্ম বলা হবে, যুগ্ম বলা হবে যদি যদি কি হয়, এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স হয়। এক্স এর বদলে যদি আমি মাইনাস এক্স লিখি, তাহলে পরেও যদি ফাংশনটার উপর কোনো এফেক্ট না পড়ে, তাহলে সেই ফাংশনকে বলা হবে যুগ্ম অপেক্ষক। উদাহরণ হচ্ছে, সাপোজ তোকে বললাম যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, খুবই সিম্পল একটা ফাংশন নিই, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, হিসেব করে দেখি এফ অফ মাইনাস এক্স কত হয়। এফ অফ মাইনাস এক্স মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখতে হবে, যেহেতু এফ এক্স ছিল এক্স স্কোয়ার, তাহলে এফ অফ মাইনাস এক্স এটা হয়ে যাবে মাইনাস এক্স এর স্কোয়ার। এখন মাইনাস এক্স এর স্কোয়ারও যা, এক্স স্কোয়ারও তা, তার মানে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে গেল একটা যুগ্ম অপেক্ষক, এক্স স্কোয়ার হয়ে গেল একটা যুগ্ম অপেক্ষক। তো এইভাবে যুগ্ম অপেক্ষক বলতে বোঝায় এমন অপেক্ষক যেখানে ভ্যারিয়েবলকে যদি আমি তার নেগেটিভ ভ্যারিয়েবল দিয়ে, মানে তার নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে যদি রিপ্লেস করি, তাতে যদি অপেক্ষকটার উপর কোনো প্রভাব যদি না পড়ে, তবে সেই অপেক্ষকটা বলা হবে যুগ্ম অপেক্ষক। এবং অযুগ্ম অপেক্ষক কি জিনিস, অযুগ্ম অপেক্ষক হলো যুগ্ম অপেক্ষকের মতনই, কিন্তু এর উপর একটা প্রভাব পড়ে। কি প্রভাব, দেখা যাক। অযুগ্ম বলা হবে যদি যদি তো প্রভাবটা হচ্ছে এরকম যে এফ অফ মাইনাস ক্ষেত্রেও না হবে, কিন্তু এক্ষেত্রে সেটা এফএক্স হবে না, হবে হচ্ছে মাইনাস অফ এফএক্স। ঠিক আছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস অফ এফএক্স। তো এরকমও অপেক্ষক হয়, যেমন উদাহরণ আছে, উদাহরণ কি, যে এফ অফ মাইনাস এক্স না সরি এফ অফ এক্স, ফাংশনটাকে নিচ্ছি সাইন এক্স, যদি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হয়, এফ অফ মাইনাস এক্স, তাহলে এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে সাইন অফ মাইনাস এক্স হবে। এখন আমরা সাইন থিটার ধর্ম জানি, যে সাইন থিটার ভেতরে যদি অ্যাঙ্গেলটা যদি নেগেটিভ হয়, সাইনটা বাইরে চলে আসে, আর এটা হয় সাইন অফ মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স, মানেই তো এফ এক্স ধরা হচ্ছিল, এটা হচ্ছে মাইনাস অফ এফ এক্স। তাহলে যদি এফ এক্স মাইনাস সাইন এক্স হয়, তাহলে পরে সেটা দেখতে পাচ্ছি একটা, বা এফ এক্স মাইনাস সাইন এক্স বলছি, এফ এক্স যদি সাইন এক্স হয়, তবে দেখতে পাচ্ছি সেটা একটা অযুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এফ এক্স যদি সাইন এক্স হয়, তবে সেটা একটা অযুগ্ম অপেক্ষক হচ্ছে। এভাবে কোনো অপেক্ষক যুগ্ম না অযুগ্ম সেটা আমরা বুঝতে পারলাম, একটা অপেক্ষক যুগ্ম হয় না অযুগ্ম হয় সেই জিনিসটা বোঝা গেল। ওকে, আমাদেরকে কোশ্চেনে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে যে একটা অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটা যুগ্ম অপেক্ষক হবে, মানে এমন অপেক্ষক যার ক্ষেত্রে মাইনাসটা যার ক্ষেত্রে প্রভাব ফেলবে, সেরকম অপেক্ষককে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এমন অপেক্ষক পাওয়া যাবে যার উপর মাইনাসের কোনো প্রভাব পড়বে না। এখন কি করে, তার জন্য আমাকে একটা অপেক্ষক ধরতে লাগবে। ধরছি যে y ইকুয়াল টু এফ অফ এক্স একটি, কি বলছে, অযুগ্ম অপেক্ষকের অন্তর্গত যুগ্ম, তাহলে অযুগ্ম অপেক্ষককে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে y ইকুয়াল টু এফ এক্স এই অপেক্ষকটাকে আমি ধরলাম অযুগ্ম অপেক্ষক, একটি অযুগ্ম অপেক্ষক। অতএব এফ অফ মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস অফ এফ এক্স হবে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স হয়ে যাবে। এখন
এখন ডিওয়াই ডিএক্স, এটা মানে হচ্ছে ডি ডিএক্স অফ এফ এক্স, এটা মানে এফ ড্যাশ এক্স, এটাকেই আমরা এফ ড্যাশ এক্স দ্বারা চিহ্নিত করি। ডি ডিএক্স অফ এফ এক্স এটাকেই আমরা এফ ড্যাশ এক্স দ্বারা চিহ্নিত করে থাকি। এখন প্রমাণ করতে হবে যে যে ডিওয়াই ডিএক্সটা পাওয়া গেল, মানে এফ ড্যাশ এক্স যেটা পাওয়া গেল, এটা একটা যুগ্ম অপেক্ষক। এই অপেক্ষকটা একটা যুগ্ম অপেক্ষক হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। কোশ্চেন হচ্ছে কি করে। তো তার জন্য আমি যে এফ ড্যাশ এক্স পাওয়া গেল, এটাকে আমি নতুন নাম দিচ্ছি ফাই এক্স। তো এখন আমরা হিসেব করব যে এখন ফাই অফ মাইনাস এক্স তাহলে কত হয়। ফাই অফ মাইনাস এক্স হয়ে যাবে এফ ড্যাশ অফ মাইনাস এক্স। এফ ড্যাশ অফ মাইনাস এক্স মানে ডি ডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স। এফ ড্যাশ মাইনাস এক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স, এটা ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স, তাই তো। তার মানে ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস এফ এক্স। কেন? কারণ এফ এক্স তো একটা অযুগ্ম অপেক্ষক না বাবা। তো এফ এক্স যদি যেহেতু অযুগ্ম অপেক্ষক, তার জন্য এফ অফ মাইনাস এক্স, মাইনাসটা বেরিয়ে গেল, মাইনাস অফ এফ এক্স হয়ে গেল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডি ডিএক্স অফ এফ অফ এক্স, তার মানে এটা ইকুয়াল টু মাইনাস অফ এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ মাইনাস এক্স এটা হয়ে গেল মাইনাস অফ এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ মাইনাস এক্স এটা হয়ে গেল মাইনাস অফ এফ ড্যাশ এক্স। তাহলে মাইনাস অফ এফ ড্যাশ এক্স হয়ে যাচ্ছে না, এফ এক্স যেহেতু অযুগ্ম অপেক্ষক, এটা মাইনাসটা বের হলো, এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ এফ ড্যাশ এক্স। আচ্ছা, আর এফ ড্যাশ এক্স মানেই ছিল হচ্ছে ফাই এক্স, এটা মাইনাস অফ ফাই এক্স হয়ে যাচ্ছে। তাহলে ফাই অফ মাইনাস এক্স, এক মিনিট দ্বারা, ফাই অফ মাইনাস এক্স এফ অফ ডি ডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স। আচ্ছা, এফ অফ মাইনাস এক্স, আচ্ছা একটি অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটি যুগ্ম অপেক্ষক। আচ্ছা, ফাই অফ মাইনাস এক্স এটা ইকুয়াল টু এফ ড্যাশ অফ মাইনাস এক্স ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স ডিডিএক্স অফ মাইনাস অফ এফ এক্স মাইনাস ডিডিএক্স অফ এফ এক্স এফ ড্যাশ এক্স। কোশ্চেনটায় একটু আমাকে দেখতে লাগবে, হ্যাঁ, এটা একটু দেখে আমি তোদেরকে বলবো নি। এই কোশ্চেনটায় আইদার এটা বলা, এটা ঠিক বলা আছে কিনা, বা কোশ্চেনটা আমি ঠিক টুকেছিলাম কিনা, এটা সন্দেহ হচ্ছে এখন। যে অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটি যুগ্ম অপেক্ষক নাকি অযুগ্ম অপেক্ষকই হয়, এটা আমাকে একটু দেখে বলতে হবে। কারণ ফাই অফ মাইনাস এক্সটা মাইনাস অফ ফাই এক্স চলে আসছে, মানে এটা অযুগ্মই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটা অযুগ্ম অপেক্ষকই আসছে। তো কিন্তু আমাকে এটা চেক করতে হবে। ঠিক আছে, একটু চেক করে দেন আমি বলছি। ওকে, নেক্সট ক্লাসে হয়তো বলে দেবো। তো 7 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি, অল্টারনেটিভ কোশ্চেন। ঠিক আছে, 2019 এসেছিল এটা। 2019-এর কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন। কি বলা আছে? y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/2 রুট এক্স যদি হয়, তাহলে এবং 2x dy dx প্লাস y এটা যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে এফ এক্স তাহলে অপেক্ষকটা কি, মানে রাইট হ্যান্ড সাইডে যে একটা আননোন অপেক্ষক এফ এক্স দেওয়া আছে, এফ এক্স এর মান কত হবে। ঠিক আছে, সেটা বের করতে হলে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমাকে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে হবে, যে y দেওয়া আছে সেখানে কত হয়। y ইকুয়াল টু এক্স প্লাস রুট এক্স। তো সূত্র সরাসরি আমাদের কাছে আছে, কিন্তু 1/2 রুট এক্স রুট এক্স কে আমরা লিখছি x টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই 2। এরপরে আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করছি। তো ডিওয়াই ডিএক্স, রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তো কনস্ট্যান্ট মানে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ডেরিভেটিভ হবে পাওয়ার সামনে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 হবে। এটাই ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু 1/2 রুট এক্স মাইনাস 1/, এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। এটা হয়ে গেল ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এটা মানে হয়ে যাচ্ছে এটা ইকুয়াল টু 1/,
2 root x minus 1 by 4 into x to the power 3 by 2. This means 1 by 2 root x minus 1 by x to the power 3 by 2 মানে x root x। তাহলে এরকম হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু সিম্পলিফাই করে আমরা লিখতে পারি 1 by 2 root x যদি কমন যায় পড়ে থাকে হচ্ছে 1 minus 1 by 2x এরকম। তো এটা হয়ে গেল dy dx। এখন আমাদেরকে কি ক্যালকুলেট করতে বলছে 2x dy dx। therefore 2x dy dx, দেখি এই 2x dy dx কি আসে। তাহলে dy dx এর সাথে 2x গুণ, তাহলে 2x ডিভাইড বাই 2 root x, dy dx এর মানটা বসিয়ে দিচ্ছি 1 minus 1 by 2x। 2 2 কাটা, root x আর x কাটা, এখানে পড়ে থাকে root x। তাহলে এটা ইকুয়াল টু root x minus 1 root x by 2x। এটা হয়ে গেল। তাহলে 2x dy dx মানে এটা, দেন হচ্ছে 2x dy dx প্লাস y, এটা ইকুয়াল টু 2x dy dx। আচ্ছা মানগুলো বসিয়ে দিই না। 2x dy dx এর মান আমরা পেয়েছি root x minus root x by 2x প্লাস y, y এর মানটা কত, y এর মানটা হচ্ছে root x প্লাস 1 by 2 root x। আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই যে root x মাইনাস এই root x by 2 root x এটাকে সিম্পলিফাই করা যায় না? root x by 2 root x by 2x এটাকে সিম্পলিফাই করা যায় না? এনিওয়ান? root x by 2x এটাকে আমরা কি লিখতে পারি? root x by 2x এটাকে কি লেখা যেতে পারে? root x by 2x এটাকে কি লিখতে পারি আমরা? স্যার 1 by 2 root x। 1 জয় 1 by 2 root x প্লাস 1 by প্লাস root x প্লাস 1 by 2 root x। তাই দেখতে পাচ্ছি ক্যান্সেল হয়ে যাচ্ছে দুটো টার্ম। এটা ইকুয়াল টু root x প্লাস root x হচ্ছে মানে 2 root x। তাহলে ডান দিকে যে আননোন ফাংশনটা ছিল fx, সেই fx টার মান হয়ে যাচ্ছে 2 root x। therefore fx is equal to হচ্ছে 2 root x। তো এইভাবে আমরা আজকে কিছু প্রবলেম দেখলাম, ঠিক আছে? 2019 অবধি আজকে করলাম। 2018 এই প্রবলেমটা একটু ডাউট হচ্ছে, এটা চেক করে আমি বলবো যে অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ যুগ্ম অপেক্ষক হয় কিনা নাকি অযুগ্ম অপেক্ষকই হয়, এটা চেক করে বলতে হবে। এটা কালকে দিয়ে দেবো। এবং তার পাশাপাশি দেখলাম আরো কিছু কোয়েশ্চেন 2015 থেকে শুরু করে 2019 অবধি মোটামুটি আমাদের আলোচনা হলো। তো এই আলোচনার মধ্যে আরো কোয়েশ্চেন বাকি আছে এখনো, 2019 আরো একটা কোয়েশ্চেন বাকি আছে, এটা আমরা নেক্সট দিন করবো। 2020, 2022, 2022 আছে, 2023 আছে, ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো আমরা নেক্সট দিন করব, কালকে করব, ঠিক আছে? তো এই প্রবলেম গুলো অ্যানালাইজ করলাম। আশা করি তোরা বুঝতে পারছিস যে ডিফারেন্সিয়েশন থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? এই যে স্ট্যান্ড এগুলো কিন্তু তাহলে বোর্ড এক্সামিনের কোয়েশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসছে তোরা বুঝতে পারছিস। আশা করি এই টাইপেরই কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এই স্ট্যান্ডার্ডেরই কোয়েশ্চেন এবারও দেওয়া হবে, ঠিক আছে? তো পরবর্তী যে সেটগুলো আছে সেই সেটগুলো তোরা দেখ, দেখলেই বুঝতে পারবি যে কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসছে। আশা করি এতে তোদের অনেকটা আইডিয়া হয়ে গেল যে ডিফারেন্সিয়েশন থেকে কি জাতীয় কোয়েশ্চেন এসে থাকে নর্মালি।